লাল ডায়েরি পর্ব ২। এক মুহূর্ত আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। যতটা অবাক হলাম তার থেকেও বেশি কষ্ট পেলাম। যতদূর শুনেছি আম্মা খুব সাদামাটা মানুষ ছিলেন। কারো সাথে কখনো ঝগড়া হয়নি তার। আমি আর কিছু ভাবতে পারলাম না। আমার চোখ বেয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়তে লাগলো। আতঙ্কে উত্তেজনায় মাথাটা ভোঁ ভোঁ করতে লাগলো। এমন অবস্থায় শুনতে পেলাম দরজায় কেউ নক করছে। লাল ডায়েরিটি আঁচলে গুজে নিলাম। আমি চাই না এটি রাফি বা বাবা দেখুক। আমি একাই এর সব রহস্য উদ্ঘাটন করতে চাই। দরজা খুলে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা রক্তাক্ত অবস্থায় দরজার ওপাশে। বুকটা ছ্যাদ করে উঠল। বলে রাখি, এই মানুষটাকে আমি ভীষণ ভালোবাসি। কারণ আমি কখনো বাবার স্নেহ পাইনি। বিয়ের দিন আম্মা মারা গেলেন। সবাই আমাকে নিয়ে অসংখ্য কটু কথা বলেছে। কিন্তু কখনো এ ব্যাপারে বাবা কিছু বলেনি। বাবার রক্তমাখা দেহ দেখে সব ভুলে গেলাম। কোনো রকমে বাবাকে সোফায় এনে বসালাম। শোবার ঘরে ফোনটা আনতে গিয়ে আবার মনে পড়ল ডায়েরির কথা। ওটা খুব যত্ন করে রেখে দিলাম আলমারিতে, আমার শাড়ির ভেতরে। ফোন করে রাফিকে বাবার কথা জানাবো কি? রাফির ফোন সুইচড অফ দেখাচ্ছে। বাধ্য হয়ে বাবার গায়ে শাল জড়িয়ে হসপিটালে গেলাম। বাবা মনে হয় ভীষণ ভয় পেয়েছেন। কথা বলার মতো অবস্থায় নেই। কিন্তু কে বা কারা বাবাকে এমনভাবে জখম করেছে? এসব ভাবতেই আমার হাতে থাকা বাবার সেলফোন কর্কশ স্বরে বেজে উঠল। আমার কেমন জানি ভয় করতে লাগলো। কাঁপা হাতে ফোনটি রিসিভ করলাম। আলতাফ চৌধুরী, মনে করিস না তোকে ছেড়ে দিলাম। তোকে আমি কষ্ট দিতে দিতে মারবো, তাই আজ ছেড়ে দিলাম। লাল ডায়েরি পর্ব ৩। তোকে আমি কষ্ট দিতে দিতে মারবো। কে বলছেন? হ্যালো, হ্যালো। ওপাশ থেকে আর কোনো সাড়া পেলাম না। এমনি থেকে আমি ভয়ের মধ্যে ছিলাম। এখন যেন সেই ভয়টা আরো বেড়ে গেল। আমি বুঝতে পারছি আমার হাত পা কাঁপতে শুরু করেছে। এ সময় রাফিটাকে পাশে পেলে ভালো হতো। কিন্তু সে কোথায়? রাহানাকে নিয়ে তো বেশি দূরে যাবার কথা ছিল না। তবে ওদের কি কোনো বিপদ হলো? ধুর ছাই, আমি এসব কি ভাবছি? আমরা যখন কোনো ঝামেলার মধ্যে পড়ি তখন প্রকৃতি শুধু ঝামেলার কথাই মনে করিয়ে দেয়। এটা যেন চিরন্তন একটা নিয়ম। মাম্মাম শব্দটা শুনেই আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। মাথা ঘুরে তাকিয়ে দেখলাম রাফি রাহাকে কোলে নিয়ে খানিকটা দৌড়ে আসছে। রত্না, বাবা এখন কেমন আছে? কিভাবে এসব হলো? রাফি, শান্ত হও। আমি কিছুই জানি না। বাবা সুস্থ হলেই আমরা সব জানতে পারবো। ফোনের ব্যাপারটা তখন আর রাফিকে বললাম না। এমনি থেকেই ও ভীষণ টেনশনের মাঝে ছিল। পরদিন আমরা বাবাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাবা এখন মোটামুটি সুস্থ। তবে তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো বিষয় নিয়ে ভীষণ ভয়ে আছেন। এ অবস্থায় তাকে গতকালের ফোন কলের কথাটা বলা মনে হয় ঠিক হবে না। এমনি থেকেই বাবা হার্টের রোগী। বাবাকে নিয়ে আমার ভীষণ ভয় হচ্ছিল। তাই সারাদিন তাকে চোখে চোখে রেখেছি। বিকেলে বাবাকে ওষুধ খাওয়াতে গেলাম। দেখি বাবা ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন আর থরথর করে কাঁপছেন। তার পুরো শরীর ঘেমে গেছে। আমি বাবাকে আস্তে করে দুই আমি বাবাকে আস্তে করে দু একবার ডাকলাম। বাবা, বাবা। কে কে? আমি বাবা। ও, বৌমা। হ্যাঁ বাবা, আপনি কি স্বপ্ন দেখছিলেন? হ্যাঁ, হ্যাঁ মা। একটা বিশ্রী স্বপ্ন দেখে ভয় পেয়ে গেলাম। আমি ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে দিলাম। বাবাকে ওষুধ খাওয়ালাম। এরপর একটু সময় নিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা, আপনাকে একটা কথা বলি? হ্যাঁ মা, বলো। ইদানিং আপনাকে কেমন জানি অন্যমনস্ক, আতঙ্কিত মনে হয়। মনে হয় সবসময় ভয়ে ভয়ে থাকেন। না না মা, তেমন কিছু না। বয়স হয়েছে তো। জানিস তো হার্টের অবস্থা ভালো না। হুম বাবা, সত্যি করে বলুন তো, কাল আপনার সাথে কি হয়েছিল? বলেছিই তো, তেমন কিছু হয়নি। একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলাম। আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি বাবা মিথ্যে বলছেন। কেউ তাকে মেরেছে। শুধু মারেইনি, ভয়ও দেখিয়েছে। কিন্তু কে হতে পারে? কে এমন আচরণ করবে মধ্যবয়সী একজন মানুষের সাথে? আমার মনে যেন ঝড় উঠেছে। হাজারো প্রশ্নের ঝড়। কাল থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এরকম হাজার চিন্তা মাথায় নিয়ে বেশিক্ষণ থাকা যায় না। রাফি বাড়ি ফিরল। আধ ঘন্টা হয়েছে। ভাবছি ওকে ওই অজ্ঞাত ব্যক্তির ফোন কলের ব্যাপারটা বলবো। রাতে খাবার পর ওই ব্যক্তির কথা রাফিকে জানালাম। স্বাভাবিকভাবেই ও বেশ আতঙ্ক বোধ করতে লাগলো। কি বলছো রত্না? সত্যি কি এমন হয়েছে? হ্যাঁ, সত্যি এমন হয়েছে। তুমি অত অস্থির হও না প্লিজ। ওর নাম শুনেছ? আমাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে কেটে দিয়েছে। রাফি আর কিছু বলল না, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। ধপ করে খাটে বসল।
2 হাত দিয়ে মাথাটা চেপে ধরল। বুঝতেই পারছি ও ভীষণ টেনশনে পড়ে গেল। কিন্তু কথাটা বলাও খুব জরুরি ছিল। হঠাৎ রাফি দৌড়ে বাবার রুমে দিকে গেল। আমিও ওর পিছু, পিছু গেলাম। রাফি বাবার রুমে ঢুকলো। আমিও ঢুকতে যাচ্ছিলাম। সেই মুহূর্তে রাফি বাবার উদ্দেশ্যে বলল, "বাবা, ও কি নিশাত নাকি?" বাবা কাঁপা কাঁপায় বললেন, "তুই কিভাবে জানলি খোকা?" "বাবা, আমি বুঝে গেছি। সব বুঝে গেছি। নিশাত বাড়াবাড়ি করছে।" রাফি ঘর থেকে বের হলো। আমি পিছনে লুকিয়ে পড়লাম। আমি নিশ্চিত এ ব্যাপারে কিছু জানতে চাইলেও রাফি আমাকে কিছু বলবে না। ভীষণ চাপা স্বভাব ওর। কিন্তু কে এই নিশাত?